আজকের গল্প জীবন যুদ্ধ। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি জীবন যুদ্ধ পর্ব 5। প্রায় 7 দিন পর ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট আসে। স্টেটমেন্ট দেখে অভিরূপবাবু চিন্ময়বাবুকে ডেকে পাঠায়। সামনে আসতেই অভিরূপবাবু বলে, কি ব্যাপার চিন্ময়, তোমার নামে একটা চেক দিয়েছিলাম 2 লক্ষ টাকা, কিন্তু ব্যাংক দেখাচ্ছে 20 লক্ষ টাকা। চিন্ময়বাবু অনেক ধূর্ত লোক, বলে, জামাইবাবু এই কথাটা আমি ম্যানেজারকে বলেছিলাম, তিনি বললেন ওনাদের কিছু একটা ভুল হয়েছে, সেটা পরে ঠিক করে দেবে। এবার অভিরূপবাবু বলে, এই দুটো কোম্পানিতে মাল সাপ্লাই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মাল এখনো পৌঁছায়নি। চিন্ময়বাবু বলে, না, মাল পাঠিয়ে দিয়েছি, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, তাই অন্য গাড়িতে মাল পাঠাতে একটু দেরি হচ্ছে। অভিরূপবাবু চিন্ময়বাবুর গলার আওয়াজ আর সাজানো সব উত্তরগুলো শুনে একেবারে নিশ্চিত হয় কিছু একটা গড়বড় হয়েছে। এইসব কথা অভিরূপবাবু কাউকে জানায় না। সন্ধ্যা হয়ে যায়। অর্পিতা ফোন করে অভিরূপবাবুকে, বলে, কি গো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরবে কখন? উত্তরে বলে, আর একটু পরেই বেরাবো, রাজীব একটা পার্টির সঙ্গে দেখা করতে গেছে, ও ওখান থেকেই বাড়ি ফিরবে। কোম্পানি থেকে রাতে অভিরূপবাবু গাড়িতে বের হয়ে যায়। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে সামনের দিকে চলন্ত একটা লরি এগিয়ে আসতে থাকে। অভিরূপবাবুর গাড়ির ড্রাইভার পা দিকে গাড়ি সাইড করতে গিয়ে গাড়ি উল্টে যায়। গাড়িতে থাকা অভিরূপবাবু ও ড্রাইভার দুইজনেই সাথে সাথে মারা যায়। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই সকলেই কান্নায় ভেঙে পড়ে। শোকের ছায়া বাড়ি, প্রতিবেশী, কারখানা সবকিছু যেন স্তব্ধ হয়ে যায়। স্বর্গীয় অভিরূপবাবুর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে অনেক সময় লাগে। হঠাৎ একদিন সকালে চিন্ময়বাবু কাঁদতে কাঁদতে বাড়িতে এসে অর্পিতাকে বলে, দিদি, আমি আর কোম্পানির কোনো দায়িত্ব নিতে পারবো না। অর্পিতা ভাইয়ের এইরকম কথা শুনে অবাক হয়ে যায়, ভাবে জামাইবাবুর মৃত্যুতে ভাই কষ্ট পেয়েছে। অর্পিতা বোঝায়, এখন তো জামাইবাবু নেই, তুই ভাই, তোকেই তো এইসব দায়িত্ব নিতে হবে। অর্পিতার সামনে ছেলেকে দেখে বলে, রাজীব দেখ, তোর মামা কি সব বলছে। রাজীবের হয়তো কিছু একটা সন্দেহ হয়, তাই মাকে কিছু না বলেই বলে, মা, কাল থেকে আমি কোম্পানিতে যাব। অর্পিতা বলে, তাই ভালো হবে রাজীব। সকালবেলায় রাজীবের গাড়ি কোম্পানির গেটে ঢুকতেই কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হলো। রাজীব ওয়ার্কশপে ঢুকতেই দেখে কর্মীরা বেশিরভাগ বসে আছে। কয়েকটা মেশিন চলছে। কর্মীদের কাছ থেকে জানতে পারে প্রায় 1 মাস হলো কোনো কাঁচামালের জোগান নেই। অফিসে ঢুকে রাজীব মিস্টার রায়কে বলে, কাকাবাবু, এসব কি শুনছি? মিস্টার রায় চেম্বারের ভিতর থেকে দরজাটা বন্ধ করে বলে, রাজীব, তোমার মামা চিন্ময়বাবু প্রায় 1 মাস ধরে কোনো মালের যোগান দিচ্ছে না। আমি অনেকবার তোমাকে জানানোর কথা চিন্ময়বাবুকে বললে আমাকে বলে টাকা হাতে নেই, মহাজনদের কাছে অনেক টাকা ধার দেনা আছে, আর ধার দেনা করা যাবে না। আর এই পরিস্থিতিতে ওদের সঙ্গে কথাবার্তা না বলাই ভালো। রাজীব বলে, আমাকে একবার বলতে তো পারতেন। মিস্টার রায় বলে, বৌদি নাকি এইসব কথা জানাতে মানা করেছে। রাজীব ফোন করে বলে, মামাবাবু, আপনি একবার অফিসে আসুন তো, আর এতদিনের হিসাবের খাতা সঙ্গে নিয়ে আসুন। ফোনটা রেখে আবার রিসিভারটা তুলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে ফোন করে সঞ্জীববাবুকে বলে, চেম্বারে একবার আসুন তো। রাজীবের হাতে চিন্ময়বাবু হিসাবের খাতাটা তুলে দেয়। রাজীব বলে, এটা তো ছোট একটা ডায়েরি বুক, এতে হিসাব মানে?
রাজীব বলে, মামাবাবু, আপনাকে যে নগদ টাকা চেক দেওয়া হয়েছিল সেগুলো অফিসে সঞ্জীববাবুর হাতে জমা দেননি? ডায়েরি খুলে রাজীব দেখে তাতে বাজারের হিসাব নিকাশ লেখা। তেল 20 টিন, ময়দা 15 বস্তা, নুন, হলুদ, জিরে। রাজীব বলে, মামাবাবু, এ তো ক্যান্টিনের হিসাব, পার্টির পেমেন্টের হিসাব কোথায়? চিন্ময়বাবু ধূর্ত মানুষ, বলে, এই পেজে সব কোম্পানির নাম লেখা আছে। এছাড়া আমি সঞ্জীববাবুকে ফাইল দিয়েছিলাম, তাতে ডিটেলস আছে। সঞ্জীববাবু বলে, ছোট সাহেব, গত সপ্তাহে ছুটির সময় চিন্ময়বাবু আমাকে একটা ফাইল দিয়েছিল। আমি সেই ফাইলটা আলমারিতে রেখেছিলাম, কিন্তু পরের দিন রবিবার বন্ধ। সোমবার এসে সেই ফাইলটা আর খুঁজে পাইনি। রাজীব বলে, কিন্তু মামাবাবু, মার্কেটে ধার হলো কেন? মাল তো সব কোম্পানিতে ডেলিভারি হয়েছে। আচ্ছা, এখানে এই সব নতুন কোম্পানি তাদের কি মাল দিয়েছেন? চিন্ময়বাবু বলে, হ্যাঁ। রাজীব বলে, আমাকে না জানিয়ে এইসব কি করেছেন? আপনার কোম্পানি চালানোর কোনো অভিজ্ঞতা নেই তা সত্ত্বেও? চিন্ময়বাবু মাথা নিচু করে বলে, কোনো কোম্পানি পেমেন্ট আমাকে দেয়নি, বলে রাজীব বাবুর হাতে দেবে, আর নতুন কোম্পানির আমার মাল দিলে তখনই পেমেন্ট দেবে। রাজীব সবাইকে যেতে বলে। মিস্টার রায়কে বলে, কাকাবাবু, দেখুন মামাবাবু কত বড় মাতব্বর, নিজে নতুন কোম্পানিগুলোকে মাল বিক্রি করলো, আপনি জানতে পারলেন না? কি সুন্দর মিথ্যে কথাগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে। এত বড় চিটারকে বাবা চিনতে পারলো না? রাজীব কিছুক্ষণ চুপ করে কি চিন্তা করল, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মিস্টার রায়কে বলল, চলে আসুন, গাড়িতে কথা হবে। রাজীব আর মিস্টার রায় গাড়ি করে কোম্পানি থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর একটা কোম্পানির নাম দেখে গাড়িটা দাঁড় করায়। গাড়ি থেকে নেমে দেখে একটা বড় সাইনবোর্ড, তাতে লেখা মির্ধা অ্যান্ড সন কোম্পানি প্রাইভেট লিমিটেড। ঠিকানাটা ডায়েরিতে লেখা, ঠিকানার সঙ্গে মিলে যাচ্ছে। পাশে একটা চায়ের দোকান, বয়স্ক লোক একজন চা বিক্রি করছে। রাজীব বলে, দাদু, 2 চা দিন। চা খেতে খেতে রাজীব বলে, এই কোম্পানিটা কতদিন বন্ধ আছে? বয়স্ক চাওয়ালা দাদু অবাক হয়ে বলে, তা প্রায় 20 বছর হবে। গল্প করতে করতে বৃদ্ধ বলে, এই এলাকায় প্রায় 10-15টা কোম্পানি বন্ধ আছে, অনেক বছর হলো। রাজীব বলে, এইসব কোম্পানির নামগুলো দেখুন তো। দেখে বলে, বাবা, তোমাকে কেউ ভুল তথ্য দিয়েছে। এসব কোম্পানি বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ খোঁজ খবর নেওয়ার পর রাজীব ও মিস্টার রায় কোম্পানিতে ফিরে আসে। কোম্পানির গেটে রাজীব গাড়ি দাঁড় করায়। দারোয়ান রাম সিং দৌড়ে আসে, বলে, নমস্কার মালিক। राजीव बोले, राम सिंह, मामा बाबू को पकड़ के लेके आओ। राम सिंह बोले, साहब जी, वो मामा बाबू कब चला गया है, आप चला जाने के बाद ही। অফিসে এসে রাজীব মাথায় হাত দিয়ে বসে পড়ে। চোখ দিয়ে টপ টপ করে জল টেবিলের উপর পড়তে থাকে। রাজীব চিৎকার করে বলে, আমার নিজের লোক এইভাবে বেইমানি করলো? না না, এটা আমারই ভুল হয়েছে। কাকাবু, আপনার পা ভেঙে যাওয়ার জন্য আপনি এখানে আসতে পারেননি, আর এই সুযোগটাই কাজে লাগায়। এই লোকটা আমাদের ডুবালো। মিস্টার রায় ওই রাতেই একটা একটা করে সব কোম্পানিতে ফোন করে। তাদের প্রত্যেকের বক্তব্য একটাই, চিন্ময়বাবু সব কোম্পানিকে জানায় অভিরূপবাবু অসুস্থ, তার চিকিৎসা করাতে বিদেশে নিয়ে যেতে হবে, তাই নগদ টাকার অগ্রিম বেশি করে দিতে হবে। এমনকি মাল ডেলিভারির জন্য টাকা নিয়ে গিয়ে মাল পাঠায়নি। মিস্টার রায় রাজীবকে বলে, রাজীব, মাথা ঠান্ডা করো, একটা ভুল যখন হয়েছে এই শেষটা আমরা সবাই দেখি। রাজীব বলে, কাকাবাবু, আজকে অনেক রাত হয়ে গেছে, মা চিন্তা করছে, কাল এসে
এসবের হিসাব করা যাবে। রাজীবের বাড়ি ফিরতে দেরি হয়। অর্পিতা ছেলেকে বলে, আগে খেয়ে নে, পরে কথা হবে। রাতের খাওয়া শেষ হলে শরৎ এক কাপ কফি রাজীবের সামনে রেখে বলে, ছোটদা, গরম গরম খেয়ে নাও। অর্পিতা বুদ্ধিমান মহিলা, ছেলের চোখ মুখ দেখে একটা কিছু আঁচ করতে পেরেছে। অর্পিতা বলে, কোম্পানিতে কি নিয়ে সমস্যা? রাজীব কফির শেষ চুমুকটা দিয়ে একটু চুপ হয়ে যায়। রাজীব বলে, মামাবাবু আমাদের সঙ্গে বেইমানি করেছে। কয়েক কোটি টাকার নানা কোম্পানি ও মহাজনের কাছ থেকে ধার করে পালিয়েছে। সব হিসাব আজ করা সম্ভব হয়নি। টাকার পরিমাণ আরও বাড়বে। আশা করছি 7-8 কোটি টাকা হবে। কালকে পুরো ব্যাপারটা জানা যাবে। রাজীব সকালে কোম্পানিতে যাবার জন্য তৈরি হচ্ছে। দরজায় কলিং বেলের আওয়াজ হয়। শরৎ দরজা খুলতেই মিস্টার রায় বলে, শরৎ, রাজীব কোথায়? শরৎ বলে, ছোটদা নিজের ঘরে আছে। রাজীব দোতলা থেকে নিচে নেমে আসে। রাজীব মিস্টার রায়কে সামনে দেখে বলে, কাকাবু, আপনি এখানে? ডাইনিংয়ের পাতা সোফাতে মিস্টার রায় ধপ করে বসে পড়ে। শরৎ এক গ্লাস জল নিয়ে মিস্টার রায় হাতে দেয়। মিস্টার রায় কিছুটা জল খেয়ে নেয়। অর্পিতাও চলে আসে। মিস্টার রায় বলেন, বৌদি, আপনি আর রাজীব এখানে বসুন। আজ সকালে আমাকে অচেনা কেউ ফোন করে। মিসেস ফোনটা রিসিভ করে, বলে অফিস থেকে ফোন করছি, মিস্টার রায়কে ফোনটা দিন। ফোনটা ধরতে পরিচয় দিয়ে বলে, আমার নাম মিস্টার ধারা, আমি পেশায় উকিল, হাইকোর্টে আছি। আমি বললাম, মিস্টার ধারা, আপনি রং নাম্বারে ফোন করেছেন। মিস্টার ধারা বলে, শুনুন, আমার মক্কেল আপনাদের ডিএ অ্যালুমিনিয়াম অ্যালয় কোম্পানি প্রায় 20 দিন হলো কিনে নিয়েছে। মিস্টার রায় বলে, কিন্তু আমার মালিক তো এটা বিক্রি করেনি। গতকাল আমি আর আমার মালিক কোম্পানিতে রাত পর্যন্ত ছিলাম। মিস্টার ধারা বলে, আপনারা ইল্লিগাল কাজ করেছেন, আর কোম্পানিতে ঢুকবেন না। আরও বলে, মিস্টার রায়, আপনি কালকে 11টার সময় মিস্টার রাজীব রায়ের বাড়ি থাকবেন। আমি আর আমার মক্কেল মিস্টার ঘনশ্যাম আইয়ারকে নিয়ে যাব। নমস্কার, আমার গল্প কেমন লাগছে জানাবেন। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।